আসসালামু আলাইকুম। উজ্জ্বল খান আইডির সকল ফলোয়ার ভাই এবং বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, আর ভালো থাকুন, সুস্থ থাকুন সে প্রত্যাশাই করছি। বেশ কয়েকদিন পরেই লাইভে আসলাম কিছু কথা নিয়ে। গ্রাম পুলিশ বাহিনীর ভাগ্যের উন্নয়নে আমরা কতটুকু অগ্রসর হতে পারবো এবং গ্রাম পুলিশ বাহিনীর ভাগ্যের উন্নয়নে কতটুকু আমরা পেতে পারবো, সেই জায়গা থেকেই কিছু আলাপ আলোচনা করার জন্য আসলাম। সংক্ষিপ্ত সময়ের জন্য আজকের লাইভটি আপনাদের মাঝে আমি করব। অল্প কিছু সময় লাইভ করেই আপনাদের কাছ থেকে বিদায় নেব, কারণ ওয়েদার ভালো নেই, বৃষ্টি হচ্ছে এবং বিদ্যুৎ চমকাচ্ছে। বিদ্যুৎ যতক্ষণ আছে ততক্ষণই হয়তো বা লাইভে থাকতে পারবো, তারপরে আপনাদের কাছ থেকে বিদায় নেব। যাই হোক, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং ভালো থাকুন, সুস্থ থাকুন সেই প্রত্যাশাই করছি। গ্রাম পুলিশের ভাগ্যের উন্নয়নে কতটুকু ভাগ্যের উন্নয়ন হবে এবং আমরা গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা ভাগ্যের উন্নয়নের জন্য কতটুকু সচেতন এবং রাষ্ট্রের সর্বোচ্চ বাহিনী হিসেবে আমরা কতটুকু সংযতভাবে নিজেদেরকে পরিচালনা করি, সে বিষয় নিয়েই আজকের এই লাইভে সংক্ষিপ্ত কিছু আলোচনা থাকবে। বিশেষ করে সোশ্যাল মিডিয়া, ফেসবুকে গ্রাম পুলিশ বাহিনীর ভাগ্যের উন্নয়নের জন্য যে বা যারাই কাজ করুক না কেন, তাদেরকে নিয়ে আমরা অতি উৎসাহিতভাবে বেশ কিছু কমেন্ট, যে কোনো কথা আমরা বলে থাকি। বিশেষ করে লাল মিয়ার পক্ষ হয়ে আজকে আমার একটি রিলস ভিডিওর মধ্যে একটি কমেন্ট করেছে, যেটা দেখে আমি অনেকটাই হতভম্ব হয়ে গেছি। একটা বাহিনীর সর্বোচ্চ পদ হলো কমান্ডার, যাকে আমরা বলে থাকি দফাদার, এবং তারই অধীনস্থ এবং তারই নিয়ন্ত্রণে যারা কাজ করে থাকে তাদের মধ্যে মহল্লাদার উল্লেখিত। তো মহল্লাদারগণের কাজ হলো দফাদারদেরকে শ্রদ্ধা সম্মান করা। সোশ্যাল মিডিয়া, ফেসবুকে এসে যদি একজন মহল্লাদার একজন দফাদারকে অকথ্য ভাষায় গালি দিয়ে কথা বলে, কোনো কিছুর প্রমাণ না দিয়ে, কোনো কিছুর সুস্পষ্টভাবে না জেনে, বিশেষ করে আপনারা জানেন আমি কারো বিরুদ্ধে কোনো কথা বলি না, আজকের এই লাইভে বলতে বাধ্য হচ্ছি। রাষ্ট্রবিরোধী মামলা খেয়ে যে ব্যক্তি জামিনে মুক্তি পেয়েছেন, সেই ব্যক্তি লাল মিয়া এবং কৃষ্ণসহ বেশ কয়েকজন, তারা সংযতভাবে চলার জন্য বারবারই আমরা অনুরোধ করেছি। গ্রাম পুলিশের ভাগ্যের যে ক্ষতি যারা করছেন তাদের নিয়ে কোনো কথাই আমার বলার ইচ্ছা ছিল না। তো একটি ব্যক্তি, সে লাল মিয়ার পক্ষ নিয়ে বলেছে লাল মিয়া কাজ করে যাচ্ছে, আমরা নাকি ক্যাডেট নিচ্ছি। আসলে ক্যাডেট নেওয়ার জন্য কোনো পোস্ট, কোনো ভিডিওতে আমি উজ্জ্বল খান কোনো ক্যাডেট নেই না। বিশেষ করে আপনাদের সকলকেই বলেছি সংযত ভাষায় সোশ্যাল মিডিয়ায় কথা বলার জন্য। আসসালামু আলাইকুম স্যার, আমাদের শ্রদ্ধেয় এবং পথপ্রদর্শক গ্রাম পুলিশ বাহিনীর আরও একজন স্বপ্নদ্রষ্টা শহীদুল্লাহ স্যার, তিনি লাইভে যুক্ত হয়েছেন। স্যারের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি। সেই সাথে আজকের লাইভে যারা আমার সঙ্গে যুক্ত আছেন, আপনাদের সকলের কাছে আমি বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনারা সকলেই স্যারের আইডিটা ফলো করে থাকবেন এবং স্যারের কথাগুলো শুনবেন, তাহলেই আপনারা আইন
সম্বন্ধে আরও জানবেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হয়ে আমরা বাজে কোনো আচরণ, বাজে কোনো কথা বলতে পারি না। এই জিনিসটা সকলেই খেয়াল করবেন। তো আপনারা সকলেই লাইভে আসেন এবং লাইভটা একটু শেয়ার করে দেন। আমি মূল কথায় আসছি। একজন ফোন দিয়েছে। আসসালামু আলাইকুম, কে বলছিলেন? ওয়ালাইকুম সালাম, কে? ইসুফ ভাই, হ্যাঁ হ্যাঁ আছি ভাই, আমি লাইভে আছি ভাইয়া। আমি লাইভ থেকে বের হই, তারপরে কথা বলবো না ভাইয়া। ওয়ালাইকুম সালাম। তো বিশেষ করে গ্রাম পুলিশের ভাগ্য নিয়ে যারা তামাশা করছে, সেই তামাশার জন্য মহোদয়কে আমি আরও কৃতজ্ঞতা জানাচ্ছি। মহোদয় বলেছেন গঠনমূলক আলোচনা, সেই গঠনমূলক আলোচনার দিকেই আমি যাচ্ছি। সো গ্রাম পুলিশ বাহিনীর ভাগ্যের উন্নয়নের জন্য জি ভাই, তাজউদ্দিন তিনি যে বাজে কমেন্টগুলো করেছেন, তার কথাগুলো দেখে সর্বোচ্চ ঘৃণা লেগেছে আমার। এবং আমি এই লাইভটিতে হঠাৎ করে আসার কারণটা হলো, আমি নিজে ব্যক্তিগতভাবে কিছু কথা আপনাদের কাছে আজকে শেয়ার করব। লাল মিয়ার গ্রাম পুলিশ বাহিনীর একজন সদস্য, তিনি রাষ্ট্রবিরোধী মামলায় আটক হয় এবং তার তথ্য তার পরিবার জানতো না, এবং তার পরিবার থেকে তার ওয়াইফ আমাকে ফোন দেয় এবং তার ওয়াইফের কথাগুলো আমার কাছে রেকর্ড আছে। এবং তাকে জামিনের জন্য সর্বোচ্চ চেষ্টাও আমি করেছি, নিজের পকেট থেকে 10,000 টাকাও দিয়েছি, চেষ্টা করেছি। কিন্তু এই লাল মিয়ার ইন্ধনে আজকে আমার বিরুদ্ধে যেভাবে সোশ্যাল মিডিয়া, ফেসবুকে বেশ কয়েকটা ছেলে আজে বাজে লিখছে, তো তাদের জন্যই আমি বলছি যে আপনারা যারা গ্রাম পুলিশ সদস্যরা আছেন, এই তাজউদ্দিনের মতন যারা গ্রাম পুলিশ আছে, তারা গ্রাম পুলিশের জন্য কতটুকু কল্যাণকর, তার আইডিটা দেখবেন সিভিল পোশাকে। কিন্তু সে এই সোশ্যাল মিডিয়া, ফেসবুকে সর্বপ্রথম 2014 সালে গ্রাম পুলিশের পোশাকধারিত আইডি হিসেবে এই আইডিটি আমি খুলেছিলাম, এই আইডিতে এসেছিলাম এবং গ্রাম পুলিশ বাহিনীর কল্যাণে কতটুকু কাজ করেছি সেটার প্রমাণ আপনাদের মাঝে আছে। কিন্তু এই ছেলেটার চাকরি কত দিন তা আমি জানি না। তো এই লাল মিয়াকে নিয়ে তারা অতি উৎসাহিতভাবে ব্যাপক লেখালেখি করছেন, ব্যাপকভাবে মানুষকে প্রতিহত করছেন। তো লাল মিয়া বর্তমান সাময়িক সাসপেন্ডে আছেন। আপনারা জানেন, রাষ্ট্রের কর্মচারীরা যদি কোনো হামলার শিকার হয়, যতক্ষণ পর্যন্ত সেই মামলার শেষ না হবে ততক্ষণ পর্যন্ত সে সাসপেন্ডে থাকবে। সে সাসপেন্ড অবস্থায় কোনো সদস্য কিন্তু পোশাক পরতে পারে না। এবং আপনি দেখেন, সে মামলা থেকে জামিনে বের হওয়ার পরে সে তার থানা হাজিরা, উপজেলা হাজিরা এবং ইউনিয়ন পরিষদ সম্পূর্ণ কিন্তু তার জন্য নিষিদ্ধ। সে সারা বাংলাদেশে এই যে গ্রাম পুলিশদের নিয়ে যে বিভিন্ন ধরনের মন্তব্য বা বিভিন্ন ধরনের কার্যক্রম করছে, এটা গ্রাম পুলিশের জন্য কতটুকু কল্যাণকর সেটা আপনারা বুঝতেই পারছেন। কারণ আমি বারবারই বলেছি যে আপনারা নিরিবিলি থেকে আপনারা আপনাদের মামলাগুলো শেষ করার চেষ্টা করেন, আর আমরা আমাদের জায়গা থেকে মহামান্য হাইকোর্টের দেওয়া ঐতিহাসিক রায়টি বাস্তবায়ন করার জন্য সকলে চেষ্টা করি। আমরা সকলে যদি মহামান্য হাইকোর্টের রায়টি সুপ্রিম কোর্টে আমরা বহাল রাখতে পারি, সে মর্মে তাদের রাষ্ট্রের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে সেটা খারিজ হয়ে যাবে এবং তারা মুক্তি পাবে এবং তাদের স্বপ্ন পূরণ হবে। আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে গ্রাম পুলিশের স্বপ্ন পূরণের জন্য এগিয়ে আসুন। কিন্তু এই যেই ব্যক্তিরা সোশ্যাল মিডিয়া, ফেসবুকে আমার আজকের যে ভিডিওটি ছিল সেখানে উজ্জ্বল হোসেন ইমন, আপনাকে ধন্যবাদ। অবশ্যই আপনারা অনেক অভিজ্ঞ এবং আপনারা এই বাহিনীর জন্য সর্বোচ্চ নিবেদিত প্রাণ আমি মনে করি যারা সোশ্যাল মিডিয়ায় আছেন। আপনাদের কাছে আমার একটি বিচার, একজন মহল্লাদার যদি একজন কমান্ডারের সাথে অকথ্য ভাষায় ব্যবহার করে,
তাহলে সেই বাহিনীর জন্য কতটুকু কল্যাণকর হতে পারে। আমরা গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা রাষ্ট্রবিরোধী কার্যকলাপে আমরা জড়িত হতে পারি না, এটা কিন্তু আমাদের সংবিধান অনুসারে। এবং এই লাল মিয়া সাহেব যে আন্দোলনের ডাক দিয়েছিল, সেই আন্দোলনের ডাকের কারণে সারা বাংলার গ্রাম পুলিশ সদস্যরা এখন কোথাও যাইতে হলে তাদের উপজেলা নির্বাহী অফিসার এবং তার ইউনিয়ন পরিষদ থেকে তার ছুটি নিতে হয়, লিখিতভাবে ছুটি নিয়ে যেতে হয়। আগে কিন্তু আমাদের ততটা ছুটি লাগতো না, মৌখিক ছুটি নিলেই হতো। এখন লিখিত ছুটি ছাড়া আমরা কোথাও যেতে পারি না। কিন্তু মুখে বলেই কাজ, শুধু মুখে বলেই মামলা শেষ করি। মামলা শেষ করার জন্য আপনি এগিয়ে আসুন না কেন ভাই? আমি সারা বাংলার গ্রাম পুলিশের জন্য এই রায়টি এনেছি, রায়টির আপনারাও পেয়েছেন। এই রায়টি বাস্তবায়নের জন্য কি আপনার দায়িত্ব নাই? গফুর ভাই, অবশ্যই আপনার দায়িত্ব আছে, কারণ এটা আমাদের কিন্তু মামলা নেই, রাষ্ট্রপক্ষ মামলা করেছে। রাষ্ট্রপক্ষ আমাদের রায়ের বিরুদ্ধে আপিল করেছে। সেই আপিলটি শেষ করার জন্য আপনারও সমান ভূমিকা আছে। আপনি শুধুমাত্র উজ্জ্বল খানের উপর ছেড়ে দিবেন। আসলে গফুর ভাই, আপনি কি উজ্জ্বল খানকে বেতন দিয়ে রেখেছেন? উজ্জ্বল খানকে কোনো টাকা পয়সা দেন না? আপনি দেন না। আপনি গফুর ভাই চিন্তা করেন, আজকে যেই বেতনটি পাচ্ছেন তৎকালীন মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফের কাছ থেকে আমি উজ্জ্বল খান সহ রাজবাড়ী, ফরিদপুর, বৃহত্তর ফরিদপুরের গ্রাম পুলিশের সদস্যরা সেটা আদায় করেছিলাম। সেটা ছিল গ্রাম পুলিশের জন্য শেষ একটি ধাপ, এবং গ্রাম পুলিশের স্বপ্নেও দ্বিগুণ বেতন হয়েছিল। তবে যে লাল মিয়া নিয়ে আমরা এত মাতামাতি করছি, সেই লাল মিয়া গ্রাম পুলিশ বাহিনীর জন্য 1 টাকার বেতন বৃদ্ধি করেছে বা গ্রাম পুলিশের কল্যাণকর কোনো কাজ করেছে, সেটা আপনারা একটু দেখাবেন। তবে বারবারই বলছি, জি স্যার, আমি অবশ্যই আপনাকে ফোন দেব। আমাদের শহীদুল্লাহ স্যারের ইমন হোসেন, ধন্যবাদ ভাই। গফুর ভাই ধন্যবাদ, আপনার 3 বার খরচ দিয়েছেন। আপনি কোন জেলা কোন থানা একটু পরিচয়টা দিবেন, এবং আপনার খরচাটা কতটুকু আমাদের মামলার জন্য খরচা হয়েছে সেটা আমি নির্দ্বিধায় বলে দিতে পারবো। আপনি একটু আপনার জেলা এবং থানার নামটা বলবেন গফুর ভাই, আশা করি একটু ক্লিয়ার হবেন। বিশেষ করে আমি স্পষ্ট ভাষায় শহীদুল্লাহ স্যারকে ধন্যবাদ। লাইভে অবশ্যই স্যার কোনো কাদা ছোড়াছুড়ি করবো না, কিন্তু সোশ্যাল মিডিয়া ফেসবুকে যারা বাজে কমেন্ট করে তাদের বিষয়ে একটু বলে যান স্যার। আমি কারো বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করছি না। আপনার এই কমেন্টটি আপনি দয়া করে লাল মিয়ার আইডিতে করবেন। লাল মিয়া লাইভে আমার বিরুদ্ধে একটি অভিযোগ করেছে, সে জামিনে মুক্তি পেয়ে এসেই সে কিন্তু বাজে একটি মন্তব্য আমার নিয়ে করেছে। আমি বলেছি প্রমাণ দিবেন। আমি নাকি তার মামলার জামিন যেন না হয় এর জন্য চেষ্টা করেছি, কিন্তু তার পরিবার এবং নাইম কথাগুলো বলতে চাইনি, কিন্তু বলতে বাধ্য হলাম আজকে। তো কাদা ছোড়াছুড়ি তাদেরকেই বলতে হবে যে তারা কাদা ছোড়াছুড়ি করে। আমি কাদা ছোড়াছুড়ি করতে চাচ্ছি না, আপনাদের কাছ থেকে আমি বিদায় নিতে এসেছি। হ্যাঁ নয়ন ভাই, ইউনিয়ন পরিষদের বারান্দায় বসে লাইভ করছি আমি। আমার ইউনিয়ন পরিষদের বারান্দায় আমার বাজারের বেশ 25-30টা কুকুর আছে। ওগুলা বৃষ্টি হচ্ছে তো বাইরে, ওরা ওখানে এসে জায়গা নিয়েছে, নিজেরা নিজেদের মধ্যে কাউ কাউ করছে। মিজান, হ্যাঁ গফুর ভাই ধন্যবাদ আপনাকে। অবশ্যই আপনারা যতটুকু পেরেছেন আপনাদের ফুলছড়ি থেকে আপনারা হেল্প করেছেন। লাল মিয়া সাহেব আপনাদের থানায় গিয়েছে, তাকে দিয়েছেন, এবং আমাদের কাছে যতটুকু পেরেছেন আপনারা 10,000 টাকা আপনাদের থানা থেকে দিয়েছেন।
এগুলো আমাদের প্রমাণিত এবং আমরা জানি। ধন্যবাদ গফুর ভাই। তো মূল বিষয়টা হলো 20,000 টাকার জাতীয় গ্রেডে 19তম 20তম গ্রেডে যদি আমরা বেতন পেতে চাই, যদি আমরা 5,000 টাকা না খরচা করতে পারি, 10,000 টাকা না খরচা করতে পারি, তাহলে জাতীয় গ্রেডে যাওয়াটা, এটা চিন্তা করাটাও খুব কষ্টদায়ক। বিশেষ করে আপনারা যতটুকুই দিয়েছেন সেটা এই মামলার জন্য কতটুকু হয়েছে। কারণ একটা জিনিসই চিন্তা করেন, 1-2 বছর নয়, আর আপনার একটি থানার টাকা দিয়ে গ্রাম পুলিশের কল্যাণে কতটুকু কার্যকর এসেছে। তবে এ পর্যন্ত আমাদের বাহিনীর কার্যক্রমের জন্য অনেক কথাই ছিল, অনেক বিষয় ছিল। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার জি স্যার, আমি ইনভাইট আপনাকে করছি। আপনি এই বিষয়টা একটু ক্লিয়ার করে দেন সকলকে। জি স্যার, আমি ইনভাইট দিচ্ছি আপনাকে, এখনই আমি ইনভাইট দিচ্ছি স্যার। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। আমাদের লাইভে আমাদের একজন স্বপ্নদ্রষ্টা এবং গ্রাম পুলিশের স্বপ্ন, গ্রাম পুলিশ কাছের বন্ধু, গ্রাম পুলিশের লেখক, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা শহীদুল্লাহ স্যার, তিনি লাইভে এসেছেন, বেশ কিছু কমেন্ট করেছেন। হয়তো আমি না বুঝে একটি কমেন্টের উত্তর ভুল বলে ফেলেছিলাম। যাই হোক, স্যার কাদা ছুরির কথাটা তাদের উদ্দেশ্যেই বলেছে, যারা কাদা ছোড়াছুরি করছে তাদের উদ্দেশ্যে। তো যাই হোক, স্যার লাইভে, স্যারকে আমি ইনভাইট পাঠাবো। স্যার একটি কমেন্ট করবেন স্যার, দয়া করে। স্যারকে আমরা লাইভে আনছি এবং যারা সাসপেন্ডে থাকবে তারা কি বাহিনী নিয়ে কথা বলার অধিকার রাখে কি না রাখে না, সেই বিষয়গুলো, এবং গ্রাম পুলিশের স্বপ্নের জন্য তারা কতটুকু উল্লেখযোগ্য কার্যক্রম, এই বিষয়গুলো স্যারের মুখে আপনারা শুনবেন। হঠাৎ করে লাইভে এসেছি, স্যার এইভাবে লাইভে যুক্ত হবে আমি জানি না। স্যার দয়া করে একটু একটা কমেন্ট করবেন। আপনাকে আমি এখন দেখতে পাচ্ছি না, একটু স্যার ছোট্ট একটা কমেন্ট করবেন, আমি আপনাকে লাইভের ইনভাইট পাঠাবো। আমি আপনার খুঁজে পাচ্ছি না স্যার। স্যারকে আমি রিকোয়েস্ট করছি লাইভে একটি কমেন্ট করবেন এবং আমি আপনাকে যুক্ত করছি। এবং গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের জন্য এই বিষয়টি আপনি একটু ক্লিয়ার করে দিবেন, কারণ আমাদের অভিজ্ঞ ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে তিনি রাশেদুল ইসলাম নওগাঁ, আতিকুল ইসলাম মানিক ভাই, আপনি ইনভাইট পাঠিয়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার ভালোবাসার একটি মানুষ আতিকুল ইসলাম মানিক ভাই। আমি শহীদুল্লাহ স্যারকে আমি রিকোয়েস্ট করছি, স্যার একটি কমেন্ট করবেন। স্যারকে ধন্যবাদ। অবশ্যই স্যারকে আমরা এখন ইনভাইট করতে পারবো। বিশেষ করে স্যার গ্রাম পুলিশের জন্য একজন নিবেদিত গ্রাম, তিনি এতটা কাজ করে যাচ্ছেন আমাদের জন্য। অনেকেই আমরা স্যারকে হয়তো বা সেভাবে চিনি না, স্যারের বিষয়টা আমরা সেভাবে বুঝতে চাই না। তবে আমি অনুরোধ করব, আপনারা যারা আছেন আপনারা অবশ্যই স্যারের একই সাথে যুক্ত থাকবেন এবং স্যার আপনাদেরকে নিয়ে আজকের এই লাইভে গুরুত্বপূর্ণ লাইভ হতে যাচ্ছে। আমি যদিও সংক্ষিপ্ত লাইভের জন্য এসেছিলাম, অল্প কিছু কথা বলার জন্য।
স্যার দয়া করে আপনি একটু ক্লিক করবেন। আমি কেন যেন আপনাকে নিতে পারছি না, আপনার আইডিটা ঢুকতে করতে পারছি না। দয়া করে একটু স্যার যদি খেয়াল করতেন স্যার। স্যারকে আমি কেন যেন লাইভে যুক্ত করতে পারছি না, আমি বিষয়টা বুঝতেছি না। যদি এমন হচ্ছে কেন আমি জানি না। স্যার আমি আপনাকে আপনার ইনভাইট অ্যাকসেপ্ট করতে পেরেছি স্যার, একটু দয়া করে আপনি করেন, অ্যাকসেপ্ট করেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? আপনার পরিবার সবাই ভালো আছে স্যার? হ্যাঁ, স্টিকার কমেন্টস যেন কেউ দেয় না, কে আবার স্টিকার কমেন্ট দিচ্ছে। যাই হোক আর কি, স্টিকার কমেন্ট হলে লাইভের ক্ষতি হবে, স্টিকার কমেন্ট দিতে নিষেধ করেন। বৃষ্টি হচ্ছে স্যার, মোটামুটি বৃষ্টি হচ্ছে তো। বৃষ্টিতে কিছুটা মানুষের স্বস্তি ফিরেছে, যে তাপদাহ শুরু হয়েছিল সেটা অনেকটাই কমেছে। আপনাকে আমার মন থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি স্যার। আপনি হঠাৎ করে আমার লাইভটি দেখে যে যুক্ত হয়েছেন এবং লাইভের বিষয়ে আজকে আপনাকে পেয়ে আমি অনেক আনন্দিত। আজ পর্যন্ত আমার লাইভে আপনাকে আমি নেইনি স্যার, খালি শুধুমাত্র লাইভে উপরে নিচে থাকার কারণে আজকে লাইভে যুক্ত করলাম একটা কারণেই স্যার, কারণ একটা জায়গায় আমরা আটকে গেছি, সেটা হলো রাষ্ট্রবিরোধী মামলা খাওয়ার পরেও বা সাসপেন্ডে থাকা সত্ত্বেও সে সদস্যরা গ্রাম পুলিশ বাহিনীকে নিয়ে যে বিষয়গুলো করছে আপনি দেখতে পাচ্ছেন। আইনগতভাবে যেটা সঠিক বা যেটা বেঠিক এই বিষয়ে একটু দিক নির্দেশনা দিবেন সারা বাংলার গ্রাম পুলিশের উদ্দেশ্যে স্যার। আপনার এই গুরুত্বপূর্ণ আলোচনাটা শোনার জন্য আমরা অতি আগ্রহে সারা বাংলার গ্রাম পুলিশরা আপনার এই লাইভটি বা আপনার এই কথাগুলো শোনার জন্য আমরা বসে আছি। সকলকে বলবো লাইভটা একটু শেয়ার দিয়ে দিবেন, সবাই যেন যুক্ত হতে পারে এবং স্যারের এই গুরুত্বপূর্ণ আলোচনাটা যেন সারা বাংলার গ্রাম পুলিশের পরিবারের সদস্যরা সহকারে শুনতে পারে। আর একটু বলবেন স্যার। স্যার স্যার আবার ইনভাইট হয়ে গেল, আমি বুঝতে পারছি না কেন হয়ে গেল। কারেন্ট চলে গেছে স্যারের। স্যার এখন কি লাইভে আমি আপনাকে নিতে পারবো কিনা স্যার? তাহলে আচ্ছা স্যার, আচ্ছা আচ্ছা স্যার, জি জি স্যার, জি স্যার, তাহলে আবার দেন। আপনারা দয়া করে লাইভটা একটু শেয়ার করে দেন, এটা অনুরোধ। আসলে আইনগতভাবে আমরা অনেক কিছু জানি না। এই যে সোশ্যাল মিডিয়ায় একজন মানুষের নামের উপরে, আসলে আমি তাকে চিনিও না এবং কোনোদিন ওই ছেলের সাথে কথা বলি নাই, যেই কথাগুলো বলেছে সেই কথাগুলো শুনে
এতটা কষ্টদায়ক, কষ্ট লেগেছে, তাই লাইভে এসেছি। আমার জানার ইচ্ছা যে আইনগত বিষয়ে, আইনগতভাবে কোনটা সঠিক কোনটা বেঠিক, এটা আমার জানার ইচ্ছা। আমার জানার ইচ্ছা, কারণ আইনের বৈধতা, আইনগতভাবে নিয়ম কারণ এগুলা অনেকে জানে না। আমি জানি না, আমারই জানার ইচ্ছা যে আসলে আইনগত এটার কতটুকু বৈধতা আছে। তো আমাদের ডক্টর শহীদুল্লাহ স্যার, তিনি গ্রাম পুলিশের একজন অভিভাবক, আর অভিভাবক হিসেবে স্যারের কথাগুলো আমি সবসময় ফলো করি। রাশেদুল ইসলাম, আবুল আব্দুল কাদের, অবশ্যই স্যারকে দেখা যাবে। স্যারের ওখানে কারেন্ট চলে গেছে, স্যার লাইভে যুক্ত হবে ইনশাল্লাহ। আপনারা কেউই টেনশন করবেন না। তবে আপনাদের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ, ধন্যবাদ রাশিদুল ইসলাম। কিছু গ্রাম পুলিশ সদস্যদের মন্তব্যগুলো মনকে অনেক উজ্জীবিত করে। আমাদের গর্বিত সৈনিক একজন, নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ থানার আতিকুল ইসলাম মানিক ভাই সহ যারা লাইভে আছে, তাদের সকলকেই আমি অনুরোধ করব, ডক্টর শহীদুল্লাহ স্যার লাইভে অলরেডি এখন যুক্ত হচ্ছেন। আপনারা সকলেই স্যারের কথাগুলো মনোযোগ সহকারে শুনবে, কারণ আমরা ভাগ্যগুণে এমন একজন মানুষকে পেয়েছি। জি স্যার, অ্যাকসেপ্ট করেন স্যার। স্যার আমি এই করেছি, আপনি অ্যাকসেপ্ট করেন। স্যার একটু অ্যাকসেপ্ট করেন। স্যার আমি পাঠিয়েছি, আপনি অ্যাকসেপ্ট করেন স্যার। আপনারা গ্রাম পুলিশের স্বপ্নর বইটির লেখক এবং কাছের বন্ধু, গ্রাম পুলিশের যিনি এই বইটি লিখেছেন, স্যার আরেকবার একটু পাঠান, কারণ আমি পাঠিয়েছিলাম, যে কোনো কারণে হয়তোবা সেটা হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে, সময় পার হয়ে গেছে। আছে কি আসতেছে স্যার, একটু রিকোয়েস্ট পাঠান স্যার। স্যার আপনি রিকোয়েস্ট পাঠিয়েছিলেন, আমি অ্যাকসেপ্ট করেছিলাম, তারপরে আপনার যে অপশনটা সেটা আপনি করেননি স্যার, একটু দয়া করে, একটু কষ্ট দিচ্ছি স্যার। আমরা আইনের বিষয়টা জানতে চাই যে আইনগতভাবে আমাদের কি কি করণীয়। জি স্যার, আবার একটু ইনভেস্টিগেশন পাঠান স্যার। কেন হবে মনে হচ্ছে স্যার, ই করেছি, আপনি এখন রিসিভ করেন স্যার, তাহলে হয়ে যাবে। আলহামদুলিল্লাহ স্যার, সংক্ষিপ্ত হয়েছে। যাক আলহামদুলিল্লাহ স্যার, মানে অনেক কষ্টে করে স্যার আপনাকে পেলাম।
আচ্ছা আমি লাইভে আপনারা বলি, আবার কারেন্ট চলে যেতে পারে, আমি বলি আপনারা গ্রাম স্যার বলেন। যারা আছেন তারা আমার সবাই শুভেচ্ছা নেবেন। আপনাদেরকে আমি ভালোবাসি, কারণ আমি চাকরিকালীন সময়ে আপনাদের নিয়ে কাজ করেছি। আপনারা আমার যোগ্য সহকর্মী ছিলেন। আমি বগুড়া জেলার শাহজাহানপুর থানার ওসি থাকাকালীন আপনাদের সাথে কাজ করেছি। আমার আমার যে মহল্লাদার মিজান ছিল, সে মিজান আমার সাথে থেকে আমরা সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার করেছি এবং আমি রেঞ্জের ভিতরে শ্রেষ্ঠ ওসি হয়েছিলাম। আচ্ছা উজ্জ্বল, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি, আপনি বলেন স্যার, আচ্ছা, সবাই শুনছে আপনার কথা। শুনেন। তারপরে তারপরে যখন আমি আপনাদেরকে নিয়ে ডিল করা শুরু করলাম, পরবর্তী পর্যায়ে আমি আপনাদের কষ্ট দেখেছি। আমি চেয়েছি যে আপনারা ভালো থাকেন এবং আপনাদের বিষয়গুলি আমি খুব সুন্দর করে অবগত হয়েছি। আপনাদেরকে নিয়ে আমি লিখেছি কাছের বন্ধু গ্রাম পুলিশ, যাতে সারা বিশ্বের লোক, সারা দেশের লোক আপনাদের সম্পর্কে জানে। এখন আমি আমার অভিজ্ঞতায় যতটুকু দেখেছি যে আপনাদের ভিতরে মানে ইউনিটির কিছুটা অভাব আছে, যেই জন্য আপনাদের সমস্যা হয়ে যায়। ব্যাপার হচ্ছে কি যে যদি আপনারা সবাই ইউনাইটেড না থাকেন, তাহলে আপনাদের যে মহান উদ্দেশ্য সেটা তো বিঘ্নিত হবে এবং পরস্পর কাদা ছোড়াছুড়ি করা যাবে না। সবার প্রতি সহিষ্ণু থাকতে হবে। যখন নেতৃত্বের সংকট ছিল, যখন যে কারণেই হোক না কেন গ্রাম পুলিশের কিছু মানুষের বিরুদ্ধে মামলা হয়ে গিয়েছিল এবং তারা অন্তরীণ ছিলেন, তখন উজ্জ্বল খান গ্রাম পুলিশ বাহিনীর বিষয়টাকে ধরে রেখেছেন। এখন আপনারা যদি এক না হতে পারেন, ইউনাইটেড না হতে পারেন, তাহলে কিন্তু আপনাদের যে উদ্দেশ্য, কারণ আপনাদের কষ্ট, আপনাদের দুঃখ, আপনারা ভালো হবেন, এই জিনিসটা আপনারা পাবেন না। এই জন্য ইউনাইটেড হতে হবেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে আপনারা কাদা ছোড়াছুড়ি করবেন না। আপনাদের বিষয়ে চিন্তা ভাবনা হচ্ছে আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন, এর ভিতরে যদি আপনারা আবার কোনো মানে ঝামেলার ভিতরে জড়িয়ে যান, তখন কিন্তু আপনাদের জন্য খুব সমস্যা হবে। এখন ওই উজ্জ্বল খানকে কে কি ফেসবুকে কি কমেন্টস করে কি বলেছে এটা আমি জানি না, তবে আমি দেখেছিলাম যে লাল মিয়া বা কৃষ্ণ তাদের বিরুদ্ধে মামলা হয়ে গিয়েছিল হয়তো। তৎপরবর্তী পর্যায়ে ওনারা অন্তরীণ হয়েছিলেন, পরবর্তী পর্যায়ে বোধহয় জামিনে এসেছেন। এখন ওই লাল মিয়াকেও আমি দুদিন লাইভ করতে দেখেছি, কিছু সময়ের জন্য আমি শুনেছি। তা এখন ব্যাপার হচ্ছে কি, আপনারা যেটা করবেন আইনগত প্রক্রিয়ার মধ্যে করবেন। এতদিনেই তো গ্রাম পুলিশদের কানে পানি যাওয়ার কথা, এই জিনিসটা আপনারা চাচ্ছেন, একের পর এক চাচ্ছেন। কেউ দাবি আদায় করে দেওয়ার কথা বলছে, আপনারা আবার দাবি অধিকার আদায় করতে পারছেন না। আপনাদের সিদ্ধান্ত একটা আছে, সেটা কার্যকরী হচ্ছে না। এই জন্য আপনারা যেটা করবেন আর হচ্ছে ধৈর্য ধরে করবেন, আইনগত রাস্তায় করবেন। কেউ কাউকে নিজেরা যদি আভ্যন্তরীণ কাদা ছোড়াছুড়ি করেন, তাহলে কিন্তু আপনাদের জন্য সুখকর হবে না। কারণ আমি জানি যে যখন ওই যে লাল মিয়া যে কারণেই হোক না কেন, হয়তো ঢাকায় যেতে নিষেধ করা হয়েছিল মনে হয়, কিন্তু উনি বোধহয় লাইভে সবাইকে ডাক দিয়েছিলেন, এই কারণেই হয়তো তার বিরুদ্ধে ধামরাই থানা থেকে মামলা হয়ে গিয়েছিল বা অন্যান্য জায়গায়। পরবর্তী পর্যায়ে অনেকেই তো আপনার কাস্টডিতে ছিলেন। এখন এই যে একজন কাস্টডিতে গেলে সবার প্রতি, তাদের প্রতি সবারই সহানুভূতি থাকবে যে একটা মানুষ অন্তরীণ হোক, এটা চায় না। আপনারা ইউনাইটেডলি কাজ করেন, আপনাদের যে দুঃখ কষ্ট সেটাতে যে আপনারা জর্জরিত সেটা আপনারা পাবেন। আপনারা যেটা করেন আইনগত রাস্তায় করবেন এবং কাউকে না জেনে একজন আরেকজনকে দোষারোপ করবেন না, এতে করে আপনাদের নিজস্ব ক্ষতি হবে। হয়তো আপনাদের বেতন বর্ধন বা অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো আপনারা জানতে পারবেন। তারপরে আপনাদের তো হাইকোর্টে অ্যাপিলেট ডিভিশনে ওই বিষয়টা উত্থাপনের একটা বিষয় রয়েছে, এটা করবেন। আমি একটা কথা বলি, আমি গ্রাম পুলিশদের ভালোবাসি। এই কয়েকদিন আগে আমি উজ্জ্বলের সাথে আলাপ করেছিলাম, আমি মির্জাপুর গিয়েছিলাম, যেটা নড়াইল জেলার সদর থানার ভিতরে মির্জাপুর গ্রাম আমার মাতুলালয়। সেখানে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে আমি গ্রাম পুলিশদের ডেকে তাদের কাছে গ্রাম পুলিশের স্বপ্ন বইটা তুলে দিয়েছি একটা অনুষ্ঠান করে। এবং ওই দিন আমি উজ্জ্বলকে ফোন দিয়েছিলাম, উজ্জ্বল রিসিভ করতে পারেননি, হয়তো উনি মানে ব্যস্ত ছিলেন,
এই তবে আমি একটা জিনিস দেখেছি যে মির্জাপুরের গ্রাম পুলিশরা এই যে আপনাদের যে ইউনিয়ন বা আপনাদের যে দাবি এই সমস্ত বিষয় কিছুই জানে না তারা। এইটা উজ্জ্বলকে জানানোর জন্য, এবং দফাদার আছে এনামুল, ইমারুল, ইমারুল দফাদার, তাকে আমি আপনার উজ্জ্বলের সাথে ফোনে কথা বলাবো বলে ফোন দিয়েছিলাম। উজ্জ্বল আপনি রিসিভ করতে পারেননি। তবে আমার একটা অনুরোধ থাকবে আপনাদের, আপনারা কষ্টে আছেন, আরো কষ্ট ডেকে আনবেন না। আপনারা যেটাই করেন না কেন আইনগত প্রক্রিয়ায় করবেন। কেউ হাজতে থাক বা কারোর বিরুদ্ধে ঝামেলা হোক, এটা আমরা চাই না। আমি তো ধামরায় গিয়েছিলাম যখন, ওই লাল মিয়ার সাথে আমার দেখা হয়েছিল ওই 2 বছর আগে, তখন তার সাথে আমি এইসব বিষয় নিয়ে কথা বলেছিলাম, এবং সেও আমাকে গ্রাম পুলিশ সম্পর্কে তথ্যপত্র দিয়েছিল, এবং তাকে আমি কিছু উপদেশ দিয়েছিলাম। সে আপনাদের কাজ করছিল, কিন্তু হয়তো তার একটা সিদ্ধান্তের ভুল হওয়ার কারণে সে ঝামেলায় পড়বে সেটা হয়তো বোঝে নাই, কিন্তু ঝামেলায় পড়ে গেছে। যাই হোক আর কি, সবাই মিলে এই ঝামেলাটাকে ওভারকাম করতে হবে, এবং যাতে করে আপনাদের ভালো হয় আপনারা সবাই সেই জিনিসটা চেষ্টা করবেন। অনেকেই আপনাদের ভালো করে দেওয়ার চেষ্টা করবে যে আমি এটা করে দেবো, আমি এটা করে দিচ্ছি। আপনারা বিভিন্ন লোকের কথা শোনেন বা মনে করেন, কিন্তু আসলে যিনি উপকার করতে পারবেন তাকে আপনাদের খুঁজে বের করতে হবে, আসল মানুষ চিনতে হবে। এবং আমার একটাই কথা রইবে যে আপনারা সবাই সম্মিলিতভাবে আপনাদের বিপদটা ওভারকাম করবেন। গ্রাম পুলিশ বাহিনী ভালো থাকুক, এইটা আমি চাই। উজ্জ্বল বলেন এখন। এবং যাতে করে আপনাদের ভালো হয় আপনারা সবাই সেই জিনিসটা চেষ্টা করবেন। অনেকেই আপনাদের ভালো করে দেওয়ার চেষ্টা করবে যে আমি এটা করে দেবো, আমি এটা করে দিচ্ছি। আপনারা বিভিন্ন লোকের কথা শোনেন বা মনে করেন, কিন্তু আসলে যিনি উপকার করতে পারবেন তাকে আপনাদের খুঁজে বের করতে হবে, আসল মানুষ চিনতে হবে। এবং আমার উজ্জ্বল আপনি শুনছেন, এখন আপনি বলেন উজ্জ্বল। স্যার, এখন আপনি আমি বলেন। আমার জানার ইচ্ছা, কেউ যদি কোনো মামলা খায়, বিশেষ করে রাষ্ট্রবিরোধী মামলা হোক আর যে মামলাই হোক, মামলা নিষ্পত্তি ছাড়া সে কি, ধরেন আমি রাষ্ট্রের কর্মচারী, রাষ্ট্রের পোশাক পরি, এখন আমি কি সেই পোশাক পরতে পারবো কিনা যতক্ষণ আমার মামলা নিষ্পত্তি না হবে? না, একটা নিয়ম আছে, হচ্ছে কেউ যদি আপনার হাজতে যায়, মানে আদালতের এখতিয়ারে চলে যায়, তখন চাকরি বিধি অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করে, এবং সাময়িক বরখাস্ত হলে তো কেউ তার সরকারি পোশাক সে পরতে পারবে না, তাকে সাদা পোশাকে থাকতে হবে। জি স্যার। সাদা পোশাক কেন, পোশাক পরে কি কোনো লাইভ হয়েছে বা কোনো বক্তব্য দিয়েছে জামিনে মুক্তি পাওয়ার পর? দিয়েছে স্যার, পোশাক পরা অবস্থায়। পোশাক পরা অবস্থায় স্যার। এটা তার আগের ভিডিও না পরের ভিডিও, এটা আপনি শিওর? রানিং শিওর, সে জেলখানা থেকে বের হয়ে পোশাক পরে স্থানীয় সরকার সংস্কার কমিশনার কাছে সে পোশাক পরে যে একটা কাগজ জমা দেয়, এবং রংপুরে গিয়ে সে পোশাক পরা অবস্থায় লাইভে এসেছে, এবং তার বাড়ি থেকে পোশাক পরে লাইভে এসেছে, এবং রংপুরে গিয়ে গ্রাম পুলিশদের সাথে পোশাক পরে সে হেঁটে আসতেছে, এরকম ভিডিও ফেসবুকে ছেড়েছে। এখন তদারকির জন্য যারা আছে এই বিষয়টা তারা ভালো বুঝবেন, আমি তো কিছু বলতে পারবো না। তবে আইন আমি এটা জানি, এখন পরবর্তী পর্যায়ে কি হয়েছে এটা আপনারাই দেখেন। তবে আমি একটা কথা বলবো ভাই, আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের নিয়ে অনেক ভাবি, অনেক গ্রাম পুলিশের কষ্টে আমি কষ্ট পাই। আপনারা আইনগত রাস্তায় হাঁটেন, মানুষের সহানুভূতি চান, এবং সরকারি আদেশ মেনে চলেন। সরকার যেভাবে আপনাদের পরিচালনা করতে চান আপনারা সেইভাবে পরিচালিত হবেন। এবং আপনি এখন আছেন, আপনি বুদ্ধিমান মানুষ, আমি আপনাকে বলবো, অনুরোধ করবো আপনি ধৈর্য ধরেন, এবং আপনি এই বাহিনীকে যাতে বাহিনীর লোকের ভালো হয় সেটা আপনি করেন, ঠিক আছে? জি স্যার, তারপরও আমাদের আইনের বিষয়গুলো জানা দরকার। বিশেষ করে আমরা সরল সোজা গ্রাম পুলিশ, অনেক সাধারণ গ্রাম পুলিশ আমরা বুঝি না। দেখা গেল কি তার সাথে আমাদের দেখা সাক্ষাৎ করতে গিয়ে আমরাও রাষ্ট্র আমাদেরকে মামলা দিয়ে বসলো, আবার অ্যারেস্ট করে বসলো। এখন মেন সমস্যা হলো একজনের জন্য যাতে এই বাহিনীর ভাগ্যের উন্নয়নে কোনো বাধা না হয়, এবং এই বাহিনীর স্বপ্ন, গ্রাম পুলিশের যে স্বপ্নটি আপনি লিখেছেন সেই স্বপ্ন যেন জলাঞ্জলি না হয়, এটাই আমাদের জানার দরকার, বোঝার দরকার। কারণ সোশ্যাল মিডিয়া, ফেসবুকে এসে মানে অকথ্য ভাষা এবং বিভিন্ন ধরনের গ্রাম পুলিশ সদস্যদেরকে
দোষারোপ করা, এই ধরনের কর্ম তিনি করছেন। আমি বারবারই বলেছিলাম যে সাইলেন্ট থেকে সে তার কাজ করে যাক, তার মামলাগুলো শেষ হোক, আমরা আমাদের জায়গা থেকে সবাই ঐক্যবদ্ধভাবে আগে জাতীয়করণটা, আদালতের কাজটা আমরা শেষ করি। তারা তো অনেক ক্ষতিগ্রস্ত, যারা তো জেল খেটেছে, গ্রাম পুলিশরা কিন্তু তাদের হেল্প করে নাই। এখন তারা গ্রাম পুলিশের জন্য দৌড়াচ্ছে, আমি কখনোই বলি নাই যে গ্রাম পুলিশের জন্য দৌড়ায় নাই, হয়তো তাদের দৌড়ানোর মিস গাইড ছিল, ভুল ছিল, সে ভুল থেকে শিক্ষা নিতে হবে বা সঠিকভাবে আগাবে। তো ওই লাল মিয়ার রিফারেন্সে আজকে আমাকে একটা ছেলে প্রথমেই কমেন্ট করেছে এই শালা দালাল, মানে শালা ব্যবহার করেছে। তারপরে বেশ কয়েকটা অকথ্য ভাষা ব্যবহার করেছে, যা শুনে খুব কষ্ট লেগেছে। যা তো রেফারেন্স দিয়েছে লাল মিয়ার, যে কারণে আজকের এই লাইভে আমি হঠাৎ করে এসেছি স্যার। এখন আমার ভুল থাকতে পারে, আমি আমার ভুল শুধরে নেব যদি ভুল হয়। আর এই যে যে কর্মকাণ্ডগুলো হচ্ছে এগুলোর জন্য আসলে আমাদের কি করণীয় একটু দিক নির্দেশনা দিবেন, কারণ আপনি আমাদের আমি অভিভাবক। বলছি, গ্রাম নিজের ভালো নিজে বুঝতে হবে। গ্রাম পুলিশ বাহিনী তো এতদিন দেখছে, তারা অনেক কষ্ট করেছে, তারা নিজেদেরকে তিলে তিলে পোষণ করেছে। আপনারা ধৈর্য ধরেন, আইনগত রাস্তায় হাঁটেন, যাতে আপনাদের ভালো হয় সেটা করেন। এবং নিজেদের ভিতরে যদি কর্তৃপক্ষ জানে যে এই গ্রাম পুলিশদের মধ্যে ইউনিটি নাই, তাদের ভিতরে কাদা ছোড়াছুড়ি, এটা জিনিসটা খারাপ হবে। সুতরাং আপনারা কেউ যদি কিছু বলে থাকে আপনি ধৈর্য ধরেন। অনেকে অনেক কিছু বলতে পারে, হয়তো সেটা আপনি গায়ে মাখবেন না, সেটা আপনার গায়ে মাখার দরকার নেই। যেহেতু নেতৃত্ব গুণ থাকতে হবে, সে তার মতো বলুক। তবে আমি এইটুকুই জানি যে যদি আইনগত প্রসিডিউরে সে তাকে যদি সাময়িক বরখাস্ত করা হয়ে থাকে, তাহলে সাময়িক বরখাস্ত হওয়ার পরে কেউ পোশাক করতে পারে না। এখন কি হয়েছে না হয়েছে আমি তো জানি না। লাল মিয়ার জন্যও আমার সহানুভূতি আছে, কারণ ধামরাইতে 2বার আমার তার সাথে দেখা হয়েছে, তার সাথে আমরা একত্রে বসে চা খেয়েছি এবং গ্রাম পুলিশের উন্নয়ন নিয়ে আমি তার সাথে কথা বলেছি। লাল মিয়া চেয়েছে যে গ্রাম পুলিশের ভালো হোক, আপনিও চেয়েছেন গ্রাম পুলিশের ভালো হোক। হয়তো সিদ্ধান্তহীনতার কারণে অথরিটি নিষেধ করেছিল যে তুমি এইভাবে ডেকো না ঢাকায় যাওয়ার জন্য। ওই ডাকটা দিয়ে সে ভুল করার কারণে তার ভিতরে নিয়মিত মামলা হয়ে যায়, সে আজকে পস্তাচ্ছে, সেই সব কয়েকজন। এখন সেখান থেকে কিভাবে প্রত্যাবর্তন করা যায় সেটাও চিন্তা করতে হবে, সবাইকে ধৈর্য ধরতে হবে। এবং যাতে করে আপনারা ভালো হন, আপনাদের উদ্দেশ্য, আপনাদের যে কামনা বাসনা, এতদিন ধরে আপনারা অনেক কষ্ট করেছেন, আপনাদের ওই যাতে করে আপনারা ভালো থাকেন, খেয়ে পরে বেঁচে থাকতে পারেন, এই সমস্ত ব্যাপারে আপনারা অনেক কষ্ট করেছেন। সেই কষ্ট যেন ব্যর্থতায় পর্যবসিত না হয়, সে কারণে আপনাদের ধৈর্য ধরতে হবে। আর আমি অনুরোধ করব, লাল মিয়া আমার লাইভ দেখছেন কিনা জানি না, আপনিও লাল মিয়া একটু ধৈর্য ধরবেন। আপনি যে সমস্যার মধ্যে আছেন, আপনি চিন্তা ভাবনা করেন কিভাবে সেখান থেকে বেরোনো যায়, তারপরে সবাই ইউনাইটেডলি কাজ করেন এবং কাদা ছোড়াছুড়ি করার দরকার নেই। এই কথাগুলো যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে হচ্ছে, এটাও তো মানে যারা আপনাদের প্রতি সহানুভূতিশীল তারা যদি কখনো দেখতে পান, তারাও খারাপ মনে করবেন। ঠিক আছে? এই জন্যে লাল মিয়াকেও আমি ভালোবাসি, উজ্জ্বল খানকেও আমি ভালোবাসি। লাল মিয়ার জন্য আমার সহানুভূতি রয়েছে, কারণ সে অনেকদিন ধরে দৌড়াদৌড়ি করছে। তবে যেটা করতে হবে আইনগত রাস্তায় করতে হবে এবং মাথা কাটিয়ে করতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন এবং কেউ কাউকে এখন আক্রমণ করবেন না। আপনাদের এখন প্রথম কাজ হবে যে আপনাদের যে উদ্দেশ্যে আপনারা এতদিন ধরে মানে সবার কাছে আকুল আবেদন করেছেন, সেটা যাতে আপনাদের ফুলফিল হয় এবং যারা বিপদের মধ্যে আছেন তারা যেন বিপদ থেকে বের হতে পারে, সেই রাস্তায় আপনারা সবাই এক হয়ে কাজ করবেন। আজকের এই লাইভে সংযুক্ত হতে পেরে আমার খুব ভালো লাগলো। আর ওই যে মির্জাপুর বা নড়াইল এলাকার যে গ্রাম পুলিশরা আছে খুলনার, তাদের নেতৃত্বের অভাব, তারা জানেই না আপনারা কি করছেন না করছেন, আপনাদের কি তারা জানেই না। আমি তো তাদের সাথে লাইভে কথা বলেছি একত্রে নিয়ে, তারা জানেন না এটা। এই যে কাছের বন্ধু গ্রাম পুলিশ বই বের হয়েছে বা গ্রাম পুলিশের স্বপ্ন বই বের হয়েছে, এরা জানেই না। তা এদের সাথে আপনাদের যোগাযোগ কেন নাই? এটাই ওই দিন আমি ওই দফাদারের সাথে আলাপ করে দেওয়ার জন্য আমি ফোন করেছিলাম, আপনি রিসিভ করেননি, হয়তো ব্যস্ত ছিলেন। আমি ওই ইমারুলের মোবাইল নম্বরটা দেবো, আপনি তার সাথে কথা বলে নেবেন। উজ্জ্বল, বুঝতে পারছেন? জি স্যার। করবেন। এবং আমি আপনার কাছে অনুরোধ রাখবো, আপনার নেতৃত্ব গুণে আপনি ধৈর্য ধরেন। কেউ হয়তো আপনাকে যদি কিছু বলেন, আপনি এটা গায়ে মাখবেন না। আপনি যেহেতু এখন ফ্রেশ অবস্থায় আছেন, সুতরাং আপনি ধৈর্য ধরেন, যে যাই বলুক মানে আপনি গায়ে মাখবেন না। আর লাল মিয়া
যদি আমার লাইভ শুনে থাকেন, আপনার জন্য আমার খুব কষ্ট। আপনি আসলে একটা সমস্যার মধ্যে পড়েছেন। আপনি এখন দেখেন এই সমস্যা থেকে কিভাবে বের হওয়া যায়, এবং সবাই মিলেমিশে আপনারা কাজ করেন। জানেন তো, সবাই মিলে করি কাজ, হারি জিতি না ইলাজ। আজকে লাইভে সংযুক্ত হয়ে আমি সবার সাথে কথা বলতে পেরেছি, আমার ভালো লাগছে। আর গ্রাম পুলিশের সদস্য যারা আছেন তাদের বলবো আপনারা আমার সাথে সংযুক্ত থাকবেন, বিভিন্ন সময় আপনাদের সাথে কথাবার্তা হবে। তবে আপনারা কোনো ভুল সিদ্ধান্তে যাবেন না, নিজেরা কাদা ছোড়াছুড়ি করবেন না, এতে করে আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনারা পৌঁছতে পারবেন না। ভাইয়ে ভাইয়ে যদি সম্পর্ক ভালো না থাকে, তাহলে আর একজন আসে কিন্তু সেটা সুযোগ নেই। ঠিক আছে? উজ্জ্বল, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাকে লাইভে সংযুক্ত করে কথা বলার সুযোগ করে দিয়েছেন, এবং গ্রাম পুলিশ বাহিনীর সাথে থাকতে পেরে আমি কি নিজেকে ধন্য মনে করছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ। খুদা ভাই স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি, এবং আপনার দিক নির্দেশনামূলক যে গুরুত্বপূর্ণ আলোচনা ছিল সেটা থেকে অবশ্যই গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা উপকৃত হবে, আমরা উপকৃত হব এই আশ্বস্তই করছি। এবং আপনার ঋণ আসলে শোধ করার মতন নয়, আপনি একজন গ্রাম পুলিশের অভিভাবক হিসেবে আমাদের দিক নির্দেশনা দিচ্ছেন। কিন্তু একটা জিনিসই স্যার আমার আত্ম জানার ইচ্ছা, সিনিয়র জুনিয়র বলতে একটা বিষয় আছে। যেমন গ্রাম পুলিশের কমান্ডার যিনি, দফাদার যিনি, তাকে যদি মহল্লাদার বাজে ভাষা ব্যবহার করে, এখানে আইনগত জায়গাগুলো কি বুঝে? অর্থাৎ আমরা একটা বেয়াদব বাহিনী হিসেবে পরিচিতি লাভ করছি। না, সম্মান কি তো না করতে স্যার? হবে। আপনারা তো দফাদার হচ্ছে মহল্লাদের কন্ট্রোল করেন। যিনি এটা বলেছেন, কে বলেছেন আমি জানি না, তাকে অনুরোধ করব এই ধরনের করবেন না। যার সম্মান তাকে সম্মানের জায়গায় রাখতে হবে, কেউ কাউকে অসম্মান করবেন না, তাহলে আপনি নিজেও সম্মান পাবেন না। ঠিক আছে? আপনারা ভালো থাকেন। ওকে স্যার, আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই যেন শুভকামনা আমার কামনা আমার সাথে সংযুক্ত থাকেন, এইটা আপনি নিশ্চিত করবেন, উজ্জ্বল। ওকে স্যার, আসসালামু আলাইকুম। শুভকামনা রইল আপনার জন্য। বিশেষ করে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকে লাইভে থাকার জন্য, এবং আমাদের সঙ্গে থাকার জন্য। আজকে লাইভে যুক্ত হয়েছিলেন আমাদের ভালোবাসার একজন মানুষ। গ্রাম পুলিশ সদস্যদেরকে সন্তানের মতন উনি দেখেন, এবং গ্রাম পুলিশ সদস্যদের দুঃখ দুর্দশা নিয়ে দুইটি বই লিখেছেন আমাদের শহীদুল্লাহ স্যার। স্যারের কথা বললে খুবই কষ্ট লাগে, যে কষ্টগুলো খুবই দুঃখজনক। তবে যেইভাবে নিজের সিনিয়রকে, নিজের বাবাকে আমরা অকথ্য ভাষায় গালিগালাজ করি, যা ভাবার মতন না। কারণ এরা এই সমাজের, আমি জানি না এরা কোন স্কুলে পড়েছে, কোন শিক্ষায় শিক্ষিত হয়েছে জানি না। আজকের গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের স্বপ্নটি 2014 সাল থেকে আমি উজ্জ্বল খান দেখিয়েছি, যেটা গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা জানতো না। এবং আজকে যে বেতন পাচ্ছে গ্রাম পুলিশ সদস্যরা 6,500 7,000, সেটা তৎকালীন মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ মহোদয়ের কাছ থেকে ছিনিয়ে আনতে পেরেছি এই বাহিনীর জন্য। এবং মহামান্য হাইকোর্টের ঐতিহাসিক রায়টি আনার জন্য নিজের বাবার পৈতৃক সম্পত্তি বিক্রি করে, জমি বিক্রি করে রায়টি আনতে পেরেছিলাম। এই গ্রাম পুলিশের জন্য নিজের সর্বোচ্চ শেষ করে 2017 সাল থেকে আদালতের দিকে প্রতি সপ্তাহে দৌড়ে যাই, খালি গ্রাম পুলিশ সদস্যদের স্বপ্ন পূরণের জন্য। আজকে একজন জুনিয়র, একজন মহল্লাদার গ্রাম পুলিশ সদস্য, তিনি আমাকে, কোনোদিন তার সাথে আমার কথা হয়নি, আমি তাকে চিনি না, সে আজ পর্যন্ত 10টি টাকা দেয়নি গ্রাম পুলিশের স্বপ্ন পূরণের জন্য। কিন্তু তিনি আমার ফেসবুকে এসে অকথ্য ভাষা ব্যবহার করে, যা সবে মানে কতটা ঘৃণা লেগেছে যা বলার মতন না। আসলে আসলে কি আমরা মানুষ হয়েছি, মানুষ হতে পেরেছি? গতকালকে রাতে একটি গান দিয়েছিলাম, মানুষের মতনই দেখতে আমাদের, পৃথিবীটা
মানুষগুলো নষ্ট হয়ে গেছে। যে গানটি, সেই গানটি আগে দেখবেন আপনারা। আসলে আমরা নষ্ট হয়ে গেছি, আমরা কাউকে শ্রদ্ধা করতে পারি না। আজকে আমাদের গ্রাম পুলিশের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে কিছু গ্রাম পুলিশ সদস্যরা। কেন ভাই? আপনি গ্রাম পুলিশের কল্যাণে কিছু করতে পারছেন না কেন? কিন্তু অন্যকে বাজে কথা বলার অধিকার আপনি পেলেন কোথায়? যাই হোক, আমি তার কমেন্টটি দেখে তার মেসেঞ্জারে আমি ঢুকেছি, তাকে নক দিয়েছি, কেমন আছেন ভাইয়া, কেমন আছেন ভাই, সম্বোধন করে। তিনি মেসেঞ্জারের মেসেজ ফলো করেননি, তিনি বাজে ভাষাগুলো ব্যবহার করেছেন আমার সাথে। আসলে তার সাথে আমার ক্ষোভ কি? আমার প্রতি তার কিসের ক্ষোভ বলতে পারেন? খুব কষ্ট লেগেছে। আপনার এই সোশ্যাল মিডিয়ায় আমার সাথে যে আচরণগুলো করেছেন, আপনার সম্পূর্ণ আমি স্ক্রিনশট দিয়ে রেখেছি। আইনগতভাবে আপনি কত বড় অপরাধ করেছেন আপনি নিজেও জানেন না। আপনি যার পক্ষ নিয়ে কথা বলছেন তিনি কিন্তু রাষ্ট্রবিরোধী মামলা খেয়ে পড়ে আছেন, তিনি সাসপেন্ডেড। তার সাথে তার পক্ষ নিয়ে কথা বলা মানে আপনি অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধাশীল না, আপনারা আইনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন। এতে আপনাদের অনেক কষ্ট হবে, অনেক বিপদে পড়তে পারেন। তবে আমি একটি কথাই বলবো, মহান সৃষ্টিকর্তা যেন সকলকে সঠিক বুঝদান দেয়। ইনশাল্লাহ জাকির ভাই, আমরা জয় করব ইনশাল্লাহ, অবশ্যই। জীবনের কিছু কষ্ট যন্ত্রণা, সেখান থেকে এগিয়ে চলা। সকলেই ভালো থাকেন এই প্রত্যাশাই করি। হয়তোবা আদালতের কাজটি আমি কিছু গ্রাম পুলিশের গর্বিত সৈনিকদেরকে দিতে চাই। আপনারা গ্রাম পুলিশের বাকি কাজগুলো করেন, আমার করার ইচ্ছা নাই। আমি জেলায় জেলায় যাই না, যেতেও ভালো লাগে না। তবে আজকে অনেক ব্যথিত হয়েছি, অনেক কষ্ট লেগেছে। আমি জানি না যে আপনি কোন আক্রোশের জন্য এই ভাষাগুলো ব্যবহার করলেন। আপনি গর্ব করে আপনার গ্রাম পুলিশের পোশাক দিয়েছেন, আমি কিন্তু আপনার পরিচয়টি জানতে চাইছি, আপনি কে? আলহামদুলিল্লাহ, কিন্তু লাইভে আছে তো ভাই? লাইভে যুক্ত হয়েছেন জাহাঙ্গীর ভাই। জাহাঙ্গীর ভাই ইনভাইট পাঠিয়েছেন, এর জন্য আপনার ইনভাইটটি আমি অ্যাকসেপ্ট করেছি। জাহাঙ্গীর ভাই কেমন আছেন আপনি? সালাম আলাইকুম। যাক আলহামদুলিল্লাহ, ভালো থাকেন, সুস্থ থাকেন। জাহাঙ্গীর ভাইয়া যে কোন জেলা এটা ভাইয়া? নোয়াখালী। নোয়াখালী কোন থানা? সোনাইমুড়ি। সোনাইমুড়ি। ও, আপনাদের সোনাইমুড়ির, নোয়াখালীর সেই সোনাইমুড়ি থানার একটি ঘটনা আছে। কোর্টে কিন্তু যেদিন রায় চূড়ান্ত শুনানি হয় হাইকোর্টে, সেদিন কিন্তু সোনাইমুড়ির ওই গল্পটা আদালতে আমাদের ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব স্যার বলেছিলেন। সোনাইমুড়িতে গ্রাম পুলিশ সদস্যের সেই গল্পটা, সেটা বিচারকরা শুনেছিলেন হাইকোর্টে। তো সোনাইমুড়ির জাহাঙ্গীর ভাইকে পেয়ে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি লাইভের মধ্যে। তো জাহাঙ্গীর ভাই কেমন আছেন, ভালো কি মন্দ একটু বলবেন? আলহামদুলিল্লাহ। আমি একটু কথা বলতে চাই। জি জাহাঙ্গীর ভাই বলেন, বলেন ভাই। আমি চাকরি নিয়েছি 2020 সনে, করোনা ভাইরাসের পরে চাকরি নিয়েছি। আমি চাকরি 2020 সালে নেওয়ার পরে থেকে করোনা ভাইরাসের শেষ হয় হলো 2021 সালের মাঝামাঝি থেকে। হ্যাঁ হ্যাঁ রাইট, ওই সময় 21 সনে। হ্যাঁ, অর্থাৎ হাইকোর্টের রায় দেখে আপনি চাকরি নিয়েছেন, ধন্যবাদ আপনাকে। বলেন। আমি আজকে 4-5 বছর চাকরি করতেছি। আমি এই 4-5 বছর থেকে আমি যখন এই গ্রাম পুলিশের পরীক্ষা দিই, তো ওই সময় থেকে আমি আপনাদের ইউটিউবে, ফেসবুকে, গুগলে আমি অনেক গানাগানি করে দেখছি আসলে এই বাহিনী যারা কমিটি আছে এদের ভিতরে কাদা ছোটাছুটি, হ্যাঁ, ঠেলাঠেলি, তারপরে
একজনের সাথে একজনের পিছনে একজন বদনাম করা, এদেরকে এইগুলোর কারণে আমাদের এই বাহিনীটার কোনো উন্নত হইতেছে না। কথা সঠিক কিছু ভাই, সঠিক বুঝছেন? এখন সঠিক। এগুলা সব বন্ধ করতে হবে। এগুলা সব, এই যে কর্মচারী ইউনিয়ন একটা গ্রুপ হয়েছে, আপনি একটা গ্রুপ হয়েছেন, তারপরে লাল মিয়ার একটা গ্রুপ, এগুলা সব বন্ধ করতে হবে। কর্মচারী ইউনিয়নের সাথে আপনার সাথে আবার একটু খাই খাতিল আছে, একজনের কথা একজন মানে, কিন্তু এই লাল মিয়া তো আহ, আরেকটা মানে আরেকভাবে কাজ করতেছে, আরেকটা ক্যাটাগরিতে। আমি লাল মিয়ার সাথে, লাল মিয়া যখন আন্দোলন ডাক দিছে শেখ হাসিনা যাওয়ার পরে, তখন আমিও ঢাকায় গেছিলাম। কথা ঠিক আছে, কিন্তু এই এখন আমার কথা হইলো, আমি সংক্ষেপ করি, এই এগুলা সব বন্ধ করি, যত কমিটি আছে এগুলা সব বন্ধ করি, দল মত নির্বিশেষে সবাই এক কাতারে আসি, একটা উপদেষ্টা করতে হবে, উপদেষ্টা কমিটি করতে হবে। সেখানে একজনকে প্রধান উপদেষ্টা কমিটিতে বানাইতে হবে, বানাইয়া জাহাঙ্গীর রে ভাই, ওনাকে জাহাঙ্গীর ভাই, আঁকি, তারপর আমি আমাদের নিয়েছি, লাইভে আপনাকে নিয়েছি, আপনি এই কথাগুলো আমাকে অন্যভাবেও জানাতে পারতেন। আমি আপনাকে বলছি, আমার কোনো গ্রুপ নেই। আমরা আদালতে রিট করেছি, রিট করার পরে আদালত কর্তৃক কমিটি করেছি, যেখানে এই রিট কমিটি আদালত কর্তৃকই আছে। আপনার জেলা উপজেলায় কিন্তু রিট কমিটি নেই, এটা কি জানেন? হ্যাঁ, তাহলে এখানে কিন্তু উজ্জ্বল খান রিট কমিটির কোনো গ্রুপ করেনি। বাংলাদেশ গ্রাম পুলিশের 47,000 সদস্যের জন্য আমরা রায় এনেছি। শুধুমাত্র আদালত পরিচালনার জন্য, মামলাটি পরিচালনার জন্য যে কমিটিটা করা হয়েছে 2017 সালে, আজও পর্যন্ত সেই কমিটিটাই আছে। আমরা কোনো জেলা উপজেলায় কমিটি দেইনি। আপনি প্রথমেই লাইভে ঢুকেছেন, আমি ইনভাইট অ্যাকসেপ্ট করেছি, কিন্তু আপনি এসেই, যেহেতু আপনার 21 সালে চাকরি, তো আপনি ভুল করে ফেললেন একটা কথা বলে যে আপনি গ্রুপ করেছেন। তো আসলে ভিত্তি মানে কিছু কিছু বিষয় হলো, আগে হলো আমাদের বুঝতে হবে। এই ডিসেম্বর মাসে দেখেন আন্দোলনের ডাক দিলেন লাল মিয়া, ডাক দেওয়ার পরে কিন্তু সারা বাংলার গ্রাম পুলিশকে অফিসার ইনচার্জ অর্থাৎ থানায় এবং উপজেলায় সরাসরি নিয়ে কিন্তু বলেছে আন্দোলন করতে পারবেন না, অর্থাৎ আদালত কর্তৃক আপনাদের যে কার্যক্রম সেটা পরিচালনা করতে পারবেন। তো আমাদের আদালত কর্তৃক যে কার্যক্রম গুলা এটা পরিচালনার জন্য একটা কমিটি লাগে, সেটা করা হয়েছে। এখানে আপনি গ্রুপ হিসেবে আখ্যা কি দিতে পারেন কিনা বলেন? এগুলা সব বন্ধ করতে হবে ভাইয়া, এগুলা সব বন্ধ করি, একটা আমি কাতারে আপনাকে আসতে হবে। বলি, আপনি বললে কি আপনি, এখন আমি বলি তাহলে এই মামলার দায়িত্বটা আপনি নেন। না, ওই তো, ওইগুলা সব মামলার দায়িত্ব কাকে দিয়ে, কে দেখাশোনা করবে, তারপরে অন্যান্য বিষয়গুলা, এই ঠেলাঠেলির কারণে কিছুই হইতেছে না। এই ঠেলাঠেলির কারণে এই 47,000 পরিবার তারা অনেক পিছিয়ে যাইতেছে, তাদের ফ্যামিলি আছে, বাচ্চা কাচ্চা আছে, আপনি অনেক ইয়ং জেনারেশন আমার মতো সেটা তাদের বলেন, ভবিষ্যৎ। আপনি এই মামলার রায়টা এই কমিটি এনেছে, এখন আপনি এই কমিটিটাকে বলতেছেন হলো একটা গ্রুপ, যারা আপনাকে জাতীয়করণের স্বপ্ন দেখালো এবং যে রায়ের পর আপনি চাকরি নিলেন তাকে একটা গ্রুপ বলতেছেন আপনি। তাহলে ভুলটা কোথায় হলো বলেন তো? ভাইয়া বিষয়টা একটু ইজি ভাবে নেন। আমি জাস্ট সংক্ষেপে, আমি আরো আপনার লাইভ আমি কন্টিনিউ দেখি, লাল ভাই লাইভও দেখি, কর্মচারী ইউনিয়নের সাথে আমার অ্যাড আছে নেটে, আমি সবাইটা দেখি, কিন্তু আমি বলতে চাইতেছি এগুলা সব এক কাতারে আনতে হবে, আমাদের ঠেলাঠেলি না করি। আমরা অন্যান্য আরো যারা চাকরিজীবী আছে, আরো আমি আপনাকে বলি, যারা যে সবাই কর্মটা করে সেই কর্মটা আগে হলো সম্মানটা করতে হবে। আপনি বড় হোক, আমাদের মতো আপনাকে শোনেন, আপনাকে আমি সম্মান দিয়ে কিন্তু কথা বলছি, আপনি আমার জুনিয়র হন, তাতে সমস্যা নাই। আপনি অবশ্যই আমার কাছে একটা রেসপেক্ট পাবেন এবং আমি আপনার যে অনেক অনেক সিনিয়র হব অবশ্যই। কারণ আপনার 20 সালে যদি চাকরি হয়, আমার হলো 2008 সালে চাকরি। আমি একজন কমান্ডার, অবশ্যই এই বাহিনীর জন্য উল্লেখযোগ্য। 14 সাল থেকে এ পর্যন্ত যে বাহিনী, 14 সালে এই বাহিনী বেতন ছিল কত তা জানেন? 1400-1600। সেখান থেকে আজকের এই অবস্থানে আমি আনতে পেরেছি। কিন্তু আপনি সেই জায়গাগুলোকে সম্মান না দেখিয়ে হঠাৎ করে এসে একটা মন্তব্য করে দিলেন, সব ভেঙে দিতে হবে, ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটি করতে হবে। আসলে বাস্তবতার জায়গাটায় আমাদের ঘুরে আসতে হবে যে বাস্তব কোনটা। বাস্তবকে রেখে, গাছকে রেখে আপনার কিছু ডাল আছে সেগুলো ছেড়ে দিতে হবে, গাছটা যেন সুন্দর হয়ে উঠতে পারে। আর আপনি মূলটা কেটে নতুন করে গাছ রোপণ করতে চাচ্ছেন। তো আসলে কোনটা করা উচিত এখন ভেবে চিন্তে বলেন। না, 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 আমার উপর রাগ হইয়েন না, আমি ভালো কথা বলতেছি। সবাই এক হইতে হবে, সবার ভিতরে একতাবদ্ধ আনতে হবে। এখন ওই
মানে যেহেতু সবাই এক একজন একজনের সাথে ঠেলাঠেলি করতেছে, তাইলে সবাই আমরা একটা একটা কাতারে আসলি, আসি এর ওই যে পুলিশে চাকরি করতো যে আগে, কি নাম একটু আগে কথা বলছেন যে, কি নাম জানি ওনার, জি ভাই। পুলিশের একটু আগে যে কথা বলছেন, কি জানি নাম ওনার। হ্যাঁ, মুফতি শহীদুল্লাহ স্যার। হ্যাঁ, শহীদুল্লাহ স্যার, রাইট। শহীদুল্লাহ স্যারকে ধরেন না এরকম যারে ভালো লাগে একজনকে উপদেষ্টা সভাপতি বানাই, ওনার এরকম একজনকে দেখি উপদেষ্টা বানাইতে হবে। হ্যাঁ, তো যদি আছেই, খেলাধুলা শহীদুল্লাহ হয়, স্যার আছে, শহীদুল্লাহ স্যার আছে, পল্লব আছে, হুমায়ুন কবির পল্লব ভালো আছে, ভালো ব্যারিস্টার উপদেষ্টা আছে। আছে, তাদের নিয়ে কথা কাজগুলো চলছে। তো এখন তারা তো আমাদের উপদেষ্টা হিসেবে আছে। এখন আপনার নতুন করে যারা তো গঠন করতে যাচ্ছেন, আমাদের উচিত হলো এখন হলো চূড়ান্ত শুনানির পর্বে আমাদের মামলাটা আছে, এই মামলাটা শেষ করার জন্য কি করা দরকার। ধরেন এই আজকের রায়টি কিন্তু এই যে যারা আছেন তারা কিন্তু টাকা দেন নাই। এই যে দেখেন মারুফ হাসান ভাই আছেন লাইভে, এ কিন্তু মামলার একজন বাদী, এরা জানে। তো হাইকোর্টের রায় আনলাম বাপের জমি বিক্রি করে, এখন আজকে লাল মিয়া কিন্তু 1% জমি বিক্রি করে নাই। এখন আপনি যেটা বললেন যে সবকিছু বাদ দিয়ে আপনার মন্তব্য উজ্জ্বল খান ভালো না, আরেকজনকে রাখবো। এখন এই মানুষটা এই পর্যন্ত মামলাটাকে ধরে রাখলো, গ্রাম পুলিশের স্বপ্নটাকে ধরে রাখলো, তাকে বাদ দিয়ে দিচ্ছেন। তাহলে না না আপনি এই দায়িত্বটা নিয়ে করেন। না 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 না, তাকেও রাখতে হবে। তার খরচ যেগুলা গেছে, অনেক কষ্ট করছে, পরিশ্রম করছে, সাজ্জাদ দেওয়ানকে নিয়ে ঢাকায় গেছে আসছে, এখানে খরচ আছে, আমি জানি, এগুলো আমি বুঝি। আমি একটা মামলা চালাই আমার জায়গা জমির বাবদ, আমি জানি অনেক খরচ, উকিলকে কন্ট্যাক্ট করতে হয়, হ্যাশকারকে টাকা দিতে হয়, ওই আবার আসা যাওয়ার গাড়ি ভাড়া আছে, খাওয়া খরচ আছে, অনেক খরচ। আর আমি তো ঢাকায় দৌড়াদৌড়ি করছেন, খরচ আছে। ওই টাকাগুলা কি হবে, একটা বসে একটা সিদ্ধান্ত করি, তারপরে যাই সবাই মিলি, যেহেতু লাল মিয়া মামলার প্রধান বাদী, তারপরে ইয়া কর্মচারী ইউনিয়নকে সাথে আমি রাখি, সবাই আপনাকে মিলে বলি, একজনকে আপনার মানতে হবে। ভাবনার ভুল আছে। মামলায় কোনোদিন প্রধানবাদী বলতে বাদী নাই, কোনো জায়গায় প্রধানবাদী লেখা নাই। 1 নাম্বার বাদী, আমি 2 নাম্বার বাদী। সে হলো 55 জনের বাদী, আর আমি হলো 47,000-এর এফিডেভিটকারী। কথাটা বুঝতে হবে। এবং লাল মিয়া এই রিট কমিটির সদস্য সচিব। মূল কথা তাহলে লাল মিয়াকে কি হচ্ছে ভাইয়া, আমি বলেন কারো তো? আমি কারো পক্ষ নিয়ে বলতেছি না। আমি, আপনিও পরিশ্রম করতেছেন, আমগুলো লাগাই পরিশ্রম করতেছেন, আমার ফ্যামিলির লাগাই পরিশ্রম করতেছেন। হ্যাঁ, তো এই লাল যাই হোক, মিয়াও কষ্ট করছে, কষ্ট শুনেন করতেছে, ঠিক জাহাঙ্গীর ভাই, আছে। এটা কোনো লাইভের গল্প না। আপনার এই গল্পগুলো অবশ্যই যদি কোনো মতামত থাকে ফোনে আপনার জানানো উচিত ছিল। আপনার সোনাইমুড়ি থানা থেকে এই মামলা 17 সাল থেকে চলেছে, আজকে 25 সাল। আজকে পর্যন্ত 10টি টাকা 1 কাপ চা খাওয়ার জন্য আপনার থানা থেকে দেয়নি। তো আপনি গর্ব করে কথা বলতে পারতেন সেখানে যদি আপনার থানার কোনো ভূমিকা থাকতো। দিমু দিমু তো যাই হোক, ইনশাল্লাহ। উজ্জ্বল ভাই, আহ, আপনি যাই হোক, মেসেঞ্জারে দেখি আপনার লগে আমার কথা হচ্ছে। কখনো কিন্তু আপনি আমাকে ফোন দেন নাই বা কোনোদিন কোনো পরামর্শ দেন নাই, কিন্তু সরাসরি লাইভে এসে যে কথাগুলো বলেছেন, বাস্তবতার জায়গা থেকে আপনি অনেক দূরে আছেন। আপনার উচিত অবশ্যই সেই বাস্তবতাটাকে অনুধাবন করা। এখন লাল মিয়া হলো সাসপেন্ডেড আছে, কথাটা বুঝেন। কারণ সে রাষ্ট্রীয় বিরুদ্ধে যে মামলাটা খেয়েছে, রাষ্ট্রবিরোধী মামলা, এখন তাকে নিয়ে নাচা মানে গ্রাম পুলিশ সদস্যরা রাষ্ট্রের বিরুদ্ধে চলে যাওয়া, অর্থাৎ আমাদের রায়ের বিরুদ্ধে নিজেদের দাঁড়ানো। লাল মিয়াকে থাকতে হবে চুপ করে, যারা রাষ্ট্রের বিরুদ্ধে মামলা খেয়েছে তারা তাদের মামলাগুলো শেষ করুক। আর বাকি যারা আছি তাদেরকে উচিত আমাদের স্বপ্নটাকে বাস্তবায়নের জন্য সুপ্রিম কোর্টের কাজটা শেষ করা। এ হলো মূল বিষয়, বুঝছেন। জি জি, এখন আপনি যদি তাদেরকে নিয়ে জড়ায় ফেলেন, সেক্ষেত্রে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা বেশি। কথাটা কি সঠিক কি কিনা করা, বলেন? কথা ঠিক আছে। এখন কেমনে কি করা যায়, একটা কমিটি, একটা ইয়ে বানায়, একটা জায়গায় বসলে একজনকে, যেহেতু উনি আপনাদের মানতেছে না, আপনারা ওনাকে মানতেছেন না, কথার মতন কিছু কোনো মিলে। অনুমোদন আপনি পাবেন না ভাই। এ মুহূর্তে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা এক জায়গা বসাবো, 64 জেলা থেকে 64 জন যদি ডাক দেন আপনি, সাথে সাথে নিষেধাজ্ঞা চলে আসবে। কারণ এ মুহূর্তে এক জায়গায় বসার মতন কোনো রাস্তা নেই। এখন মামলাটা শেষ করতে হবে, মূল কাজটা হলো সুপ্রিম কোর্ট শেষ করতে হবে। এখন সেটা মামলাটা করার শেষ, জন্য আপনাদের কি করা উচিত সেটা বলেন। মামলাটা শেষ করতে হলে টাকা পয়সার দরকার আছে, অনেক টাকা পয়সার দরকার আছে। হ্যাঁ, এটা ঠিক আছে, কিন্তু এখন এই মামলাটা আপনার টাকাটা কালেকশন করতে হইলে তো সবাই একসাথে হইলে জিনিসটা আরো সুবিধা হইতো, আরো ভালো হইতো, একটা পয়েন্ট হইতো।
একজনকে সভাপতি তো রাখি, যাই হোক, ধন্যবাদ একজনকে আপনাকে। আমি আপনাকে বলি, টাকা অনেক দরকার, 1 টাকাও আপনাদের দিতে হবে না, আজকে আমি ক্লিয়ার বলে দিলাম। ইনশাল্লাহ সময় লাগলো, মামলা শেষ করব, যাহাতো না ভাই, হাইকোর্টে মামলা টাকা করেছি, লাগবে, সবাই টাকা লাগবে, মিলিয়ে টাকা ছাড়া হয় বলাই না। ছিল সবাই। তো হাইকোর্ট থেকে রায় এনেছিলাম, সুপ্রিম কোর্টেও, কারণ আপনারা জানেন স্বৈরাচারী সরকার ছিল, ওই সরকার আমাদের দীর্ঘদিন আপিল ডিভিশনে আমাদের ঘুরাইছে। ইনশাল্লাহ রাষ্ট্রের যারা রাষ্ট্র পরিচালনা করছেন বর্তমান সরকারের মাননীয় উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্যদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে, কথা হয়েছে, দ্রুতই শুনানি হবে, যা টাকা লাগে। শেষ পর্যন্ত আজকে ক্লিয়ার বলে দিলাম, আমার বাপের না, আমার থাকার যে বাড়িটা সেটা পর্যন্ত বিক্রি করবো দরকার হলে, আপনাদের কারো টাকা দিতে হবে না। তবে সোশ্যাল মিডিয়া ফেসবুকে এসে কেউ অতি রঞ্জিত কোনো কথা কেউ বলবেন না। অন্তত যার যতটুকু সম্মান প্রাপ্য তাকে সেই সম্মানটা দেওয়ার চেষ্টা করবেন। আজকে আপনি আমি আমরা যেই বুদ্ধিজীবী যারা আছি, আমাদের বুদ্ধিগুলো আপাতত ঠান্ডা রেখে নিজের দায়িত্বগুলো যেন নিজেরা সঠিকভাবে পালন করি। ইনশাল্লাহ গ্রাম পুলিশের জাতীয়করণ হবে, বাস্তবায়ন হবে। বর্তমান সরকারের আমলে এইটুকু আমি সরাসরি ওপেন বললাম আমার কথাটা, আপনারা রেকর্ডটা সুন্দর করে রেখে দিবেন যে উজ্জ্বল খান এটা বলেছে এবং সে বাস্তবায়ন করতে পারে নাই। আমি নিজে এই লাইভের মাধ্যমে মুসলেখা দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নেব। ঠিক আছে জাহাঙ্গীর ভাই? জি, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আল্লাহ কবুল। আপনাদের আর কষ্ট, কারণ যে পরামর্শগুলো দিচ্ছেন আপনারা, যে সকলকে ডাকেন, ঢাকায় ভাই কাউকে ডাকার মতন সুযোগ এখন নাই। যদি ডাকতে যাই আমারও জেলে যাইতে হবে ভাই, সমস্যা আছে। বুঝছি। রাষ্ট্রের এই না, মুহূর্তে আমার কাউকে ডাকা যাবে না। আদালতে দেখেন, আমি প্রতি সপ্তাহে কিন্তু আমার ইউনিয়ন পরিষদ থেকে ছুটির আবেদন করে উপজেলা নির্বাহী অফিসারের স্বাক্ষর নিয়ে তারপরে ঢাকায় যেতে হচ্ছে ভাই। বুঝছি, জানি আমি, এগুলো অনেক কষ্ট আমি জানি। এই ডিউটির ফাঁকে ফাঁকে যে ঢাকায় যাইতেছে। লাল মিয়া, কারণ বলতে হচ্ছে, কারণ যেখানে আমাদের 8 তারিখে বাধা দিল, 10 তারিখে সে দেখে আজকে গ্রাম পুলিশদের এই ক্ষতির মুখে সে ফেলা উচিত হয়নি তার। আবার সে জেল থেকে এসেছে, সে একটু নিরিবিলি থাকুক, সবার সাথে যোগাযোগ করুক যে আমি যাই করছি না করছি এখন কি করা যায়। তা না করে আবার সে সোশ্যাল মিডিয়া গরম করা শুরু করে দিয়েছে। এতে যে গ্রাম পুলিশের কপালে কি আছে আমি জানি না ভাই। তো গ্রাম পুলিশের কপালে যদি দুঃখ থাকে, এই দায়ভার কিন্তু তাকে নিতে হবে। আর যারা তাকে ইন্ধন দিচ্ছে, আমাদেরকে প্রতিহত করছে, তাদের কিন্তু এই দায়ভারটা নিতে হবে ভাই। কি বলেন জাহাঙ্গীর ভাই, কথা কি সঠিক কিনা? ঠিক আছে। ধন্যবাদ জাহাঙ্গীর ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। লাইভ শেষ করছি, আপনি একটু যদি মনে হয় একটু দয়া করে ফোন দিবেন, আমার নাম্বার যদি থাকে, আর নাহলে আমার নাম্বারটা একটু নিবেন। যদি মেসেঞ্জারে ভালো মেসেঞ্জারে মেসেঞ্জারে লিখেন। আপনারা আমার বহুত কথা হইছে। আমি ঢাকায় গেছি আর আপনারা অনেক ফোন দিছি, পরে আপনি গেছেন। আপনার সাথে আমার ছবি আছে, হ্যাঁ। তারপরে সাইদুল দেওয়ানের সাথে ফটো আছে, লাল লাল ভাইয়ের সাথে, অনেক সবার সাথে ফটো আছে। ঢাকায় গেছিলেন যে ওই সময় আপনি সিভিল ড্রেসে আছিলেন, কোথায় গেছিলেন? আমি আপনারা অনেকবার ফোন দিছি, ঢাকায় থাকি, তারপর আমি ঢাকায় গেছিলাম। আপনি বলছেন যে আমি 5,000 নাকি কয় হাজার বলছিলেন, যে এত লোক নিয়ে আমি কালকে ঢাকায় ঢুকতেছি, ইনশাল্লাহ দোয়া করবেন। আমি বলছি, ঠিক আছে না, আসেন, আসলে অনেক খুশি আমি। পরে আপনি গেছিলেন। মেসেঞ্জার ফলো করলে সব দেখতে পারবেন। আমি চাকরি নেওয়ার পর থেকে আমরা কন্টিনিউ যোগাযোগ রাখছি। যাই হোক, ধন্যবাদ জাহাঙ্গীর ভাই আপনাকে। আসলে আমি আপনি অনেক ভালো মানুষ ভাই, আব্দুল ভাই। আপনি অনেক হ্যাঁ ভাই, অনেক ভালো, অনেক ভালো মানুষ। আমি আপনার দোয়া করি, আপনার ফ্যামিলির বাচ্চাগুলোর দোয়া করি। আপনার ছেলের নাম আয়াত খান, আমি হেললে দোয়া করি। আপনার ওয়াইফও অনেক ভালো, হ্যাঁ। আমি সবাই দোয়া করি। আপনারা অনেক কষ্ট করতেছেন, এটা আমি দেখতাম না। কষ্ট নেবেন না কেন তা জানেন, আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি এই কারণেই, আমার কথায় কষ্ট নেবেন না। কারণ আমি কেন বলেছি, ধরেন পরামর্শটা হলো মানুষের ফোনে দিতে হয়, আর সোশ্যাল মিডিয়া ফেসবুকে যখন লাইভ চলে সেখানে কিন্তু পরামর্শ চলে না। এই পরামর্শটা তাহলে সবাই জেনে যায়, এটা গোপন নয়। আমাদের বাহিনীর ক্ষেত্রে কিছু কিছু বিষয় গোপনীয় ভাবে করতে হয়, আমরা অনেক কিছু ভুল করে ফেলি। যেমন আজকে একজন গ্রাম পুলিশ সদস্য যে ভাষাটা ব্যবহার করেছে, খুবই কষ্ট লেগেছে। সে আমার সন্তানের বয়সী, আমি দেখেছি তার প্রোফাইলটা।
হ্যাঁ, শুনছি। আইডি, আপনি সিভিল পোশাকের আইডি হয়ে যখন পোশাকধারী আইডিতে এসে একটা অকথ্য ভাষা বাজে কমেন্ট করবেন, সেখানে বাহিনীর সম্মান আপনি কি রাখলেন না রাখলেন না? একটু ঠান্ডা মাথায় একটু ভেবে দেখেন তো ভাই। এদের পড়াশোনা কম, পড়াশোনা নাই, চাকরি নিছে আর কি, কেন পড়াশোনা নাই। আপনি যেমন জাহাঙ্গীর ভাই, আপনার আইডিটাও কিন্তু সিভিল। তো আপনি আপনি যদি একটা পোশাকধারী আইডিতে এসে সে গ্রাম পুলিশ নিয়ে লিখেছে, সেখানে এসে বাজে বিহেভ কমেন্ট করেন, সেখানে এই বাহিনীর ভাবমূর্তি কি নষ্ট হলো না ভালো হলো ভাই বলেন তো? ঠিক আছে। এখানে কি বুঝে তা জানেন? এখানে রাষ্ট্রপক্ষ একটা জিনিস সুযোগ আদায় করে নেয় যে রাষ্ট্রের জনগণ অর্থাৎ জনসাধারণ আপনার আইডিটা যখনই সিভিল থাকবে, আপনি যখন কমেন্ট করছেন যে সাধারণ পাবলিকরা গ্রাম পুলিশকে পছন্দ করে না, কথাটা এমন আসে তা জানেন হ্যাঁ, নাকি ভুল বললাম ভাই? কথাটা কি ভুল বললাম ভাইয়া? না, তো এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে ভাই, কারণ আসল কথা কি, এখানে আমার পরিবার এই চাকরির উপরে নির্ভর করে, তারা তাকিয়ে আছে আমার দিকে, আপনার পরিবারও তাকিয়ে আছে। এখন আপনার আইডিটা কিন্তু সিভিল ভাই, আর আমার আইডিটা 14 সাল থেকে গ্রাম পুলিশের পোশাকে। সর্বপ্রথম সোশ্যাল মিডিয়া ফেসবুকে পোশাক পরিহিত আইডি হলো এই উজ্জ্বল খান, এই আইডিটা ভালো করে অবজারভেশন করে দেখেন। এই আইডি থেকে সর্বপ্রথম গ্রাম পুলিশের দুঃখ দুর্দশা নিয়ে কথাগুলো বলা হয়েছে। গ্রাম পুলিশ নিয়ে আমি সর্বপ্রথম গ্রাম পুলিশের এই যে ভুবন চৌকিদার যে নাটকটি দেখেছেন আপনারা, এই নাটকের মূল কপিটাই হলো উজ্জ্বল খানের বিশেষ টেলিফিল্ম বর্তমান সমাজের যে কাহিনীটা আমি দিয়েছি, সেই কাহিনীটাকে কপি করে এই ভুবন চৌকিদার এই নাটকটা করা হয়েছে। সেই 15 সালে আমি আমার এই আইডি থেকে সেই টেলিফিল্মটি ছেড়েছিলাম আমার নিজ টাকা দিয়ে। 1,75,000 টাকা খরচা গিয়েছিল তৎকালীন টাইমে, কিন্তু ক্যামেরা ভাড়া এনে এই ভিডিওগুলো করতে হতো। তো ভাই চেষ্টা করেছি এবং বিভিন্ন আন্দোলনের নিজের টাকা দিয়ে ব্যানার তৈরি করে এই আদালতে হাইকোর্টের রায় হওয়ার পরে সাধারণ গ্রাম পুলিশ সদস্যরা 2-10 টাকা উজ্জ্বল খানের হাতে দিয়েছে। কিন্তু 14 সাল থেকে চিন্তা করে দেখেন 19 সাল পর্যন্ত 1 টাকা কোনো গ্রাম পুলিশ সদস্য আমাকে দেয়নি। কি করে এই বাহিনীর কার্যক্রম গুলো করেছিলাম। আর আজকে যদি আপনাদের কাছে অকথ্য ভাষা শুনতে হয়, তখন মন থেকে ঘৃণা আসে এবং এই পোশাকটার প্রতি অনাস্থা চলে আসে। আপনারা যদি চান আমি এই পোশাকটা ছুঁড়ে ফেলে দেবো ভাই, কারণ এই পোশাকের প্রতি কতটা যত্ন আমার, কতটা ভালোবাসা ছিল। না, 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 কিন্তু আপনারা 3-4 বছর এই রায়ের পরে যারা চাকরি নিয়েছেন, তারা কিছু ব্যক্তির কথা শুনে এতটাই আক্রোশমূলক কথা বলেন, যে কথাগুলো কোনো মানুষকে বলতে পারে না ভাই। এটা একটা বাহিনীর সদস্যদের কোনো আচরণই হতে পারে না ভাই। কি ভাই, কথা কি ভুল বললাম? ঠিক আছে। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইভ থেকে বিদায় নিচ্ছি, কারণ আমার লাইভে একজন কমেন্ট করেছে লালমিয়ার লাইভে 160 জন আর আমার লাইভে 12 জন। আসলে আমার লাইভে আমি ঘোষণা দিয়ে আসি নাই, কারণ উজ্জ্বল খান লাইভ করলে উজ্জ্বল খানের লাইভে ওই 200-400 লোক থাকে। কিন্তু উজ্জ্বল খান নিজেকে অত বড় নেতা, আজ পর্যন্ত কোনো পোস্টে দেখেন তো উজ্জ্বল খান কোনো নেতা হিসেবে কোনো পোস্ট করে কিনা? আমি নেতা হিসেবে দাবি করি না, বা আমার লাইভে হাজার হাজার লোক থাকার দরকার তাও আমি মনে করি না। যারা সচেতন, যারা আইনের প্রতি শ্রদ্ধাশীল, তারা অবশ্যই আমার লাইভটা ফলো করে, লাইভটা দেখে, আমার পোস্টগুলো ফলো করে। কারণ সবসময় কিন্তু মূর্খের দলটা কিন্তু সবসময় ভারী হয়। আপনি জানেন
সত্য মিথ্যার এই বাজারে সত্য আজ নীরবে কাঁদে, এই কথাটার অর্থ কি তা জানেন? মিথ্যার বাজারে যত মিথ্যা ফুলঝুরি দিবেন ততই মানুষ মনে করবে এই ব্যক্তি মনে হয় মহান নেতা। আর সত্য যারা নেতৃত্ব দিতে আসে তারা নীরবে কাঁদে, কারণ তারা তাদের কষ্টের কথাগুলো কাউকে বলতে পারে না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আলহামদুলিল্লাহ, রুবেল ভাই, আপনি ভালো আছেন? ভাই আপনি কি বুঝাতে চাইছেন আমি বুঝি নাই। যে নাটক আপনারা গ্রাম পুলিশ আজলের নাটক কি ভেজলের নাটক? আরে ভুবন 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 ভুবনের নাটক। ভেজালের নাটক বলতে আপনি যেটা বুঝাইছেন, আপনার সাথে আমার ভেজাল নাই।